আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব, যেটা ইংরেজি এবং বাংলা উভয়ে কিছু কিছু বলা হয়। ডিয়ার স্টুডেন্ট, টুডে আই গোয়িং টু টক অ্যাবাউট ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যান অ্যাটম। আমরা জানি যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে দেখা গেছে যে ইলেকট্রনগুলো একটা নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, কিন্তু এই কক্ষপথগুলো বা এই তত্ত্বটা কিন্তু পরে ধপে টেকে নেয়। কারণ হলো যে ম্যাক্সওয়েলের ব্যাগ বন্টন সূত্র অনুসারে এইটা বলা হচ্ছে যে এটা যখন ঘুরতে ঘুরতে সে শক্তি শেষ করে ফেলে কেন্দ্রে পড়ে যাবে, মানে সর্পিল আকার ধারণ করবে এবং পরিশেষে ধ্বংস হয়ে যাবে। স্বাভাবিক কথা, কিন্তু এইটার উত্তরণের, এইটা সংশোধনের উপায় কী? তারপরে বিজ্ঞানী বোর আসলেন, তিনি বললেন না, ইলেকট্রনগুলো যখন ঘুরবে তখন অনুমোদিত কক্ষপথে এবং স্থির কক্ষপথে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে, এবং এই অনুমোদিত স্থির কক্ষপথগুলোকে আমরা অরবিট বলি। এই অরবিট আমরা এইভাবে দেখাচ্ছি। এই অরবিটের আমরা এনকে 2n² ফর্মুলা দিয়ে আমরা এটাকে দেখানো হয়েছে। 2n² ফর্মুলা দিয়ে এটা দেখানো হয়েছে, 2n² ফর্মুলা। এই 2n² ফর্মুলা দিয়ে যখন দেখানো হয়েছে তখন এনের মান 1 ধরলে প্রথম কক্ষে 8টি ইলেকট্রন থাকতে পারে, ফার্স্ট সেলে 8টি ইলেকট্রন থাকতে পারে, সেকেন্ড সেলে প্রথম সেলে 2টি ইলেকট্রন থাকতে পারে, আর দ্বিতীয় সেলে 8টি ইলেকট্রন থাকতে পারে, তৃতীয় সেলে 18টি ইলেকট্রন থাকতে পারে, চতুর্থ সেলে 32টি ইলেকট্রন থাকতে পারে। এইভাবে 2n² ফর্মুলা দিয়ে করা হলো। কিন্তু পরে দেখা গেল কোয়ান্টাম বলবিদ্যা আসলো। কোয়ান্টাম বলবিদ্যায় দেখা গেল যে না, বোরের তত্ত্বও ঠিক না। যখন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, তা ইলেকট্রনগুলোর ঘনত্ব নিউক্লিয়াসের কাছে আরও বেশি থাকতে পারে, নির্দিষ্ট সংখ্যক না, আরও বেশি থাকতে পারে। আবার ইলেকট্রন থেকে দূরেও থাকতে পারে, নিউক্লিয়াস থেকে দূরেও থাকতে পারে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে দূরেও থাকতে পারে। তা এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের আজকের ইলেকট্রন বিন্যাসের কিছু কথা আমরা বলবো। যে তাহলে আমরা যখন এখানে প্রিন্সিপাল আছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা nকে ভেঙে, মানে এইটা আমরা যদি বলি যে এই বৃত্তাকার পথেই ঘুরছে, স্থির কক্ষপথে বৃত্তাকার পথে ঘুরছে, তা এটাকে আমরা n বলি। তো বলা হচ্ছে এই nকে ভাগ করা যায়, যে যখন এটা nকে ভাগ করা যায় তখন আমরা nকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আরও কতগুলি সহকারী কোয়ান্টাম সংখ্যায় ভাগ করা যায়, যার একটা হলো L। আমরা L নিয়ে আজকে আলোচনা করব। L এর মান যখন 0, 1, 2, 3 হয় তখন SPDF এর কথাটা চলে আসে। তার মানে যে নিউক্লিয়াসের থেকে কাছেও কিছু ইলেকট্রন থাকতে পারে, দূরেও কিছু ইলেকট্রন থাকতে পারে। এই যে ধারণাটাকে বলা হয় অরবিটাল। তাহলে অরবিট আর অরবিটালের পার্থক্য আমরা বুঝলাম। অরবিট যেটা আমরা বৃত্তাকার পথে nকে বলছি অরবিট। n এর মান যখন 1, তাকে আমরা কে বলছি। কে প্রথম কক্ষপথকে আমরা কে বলছি, প্রধান কোয়ান্টাম সংখ্যা L, M, N এইভাবে আমরা ধরে আমরা একটা ইলেকট্রন কীভাবে সাজানো আছে একটা পরমাণুর ভিতরে, সেটাকে আমরা ব্যাখ্যা করব। আমরা এখানে দেখতেছি যে এভরি প্রিন্সিপাল এনার্জি লেভেল is composed 2 or more energy levels. এই 2 or more energy levels, this is called orbital. আমরা অরবিটালকে SPDF দিয়ে বলবো যখন এর মান 0,
এল এর মান আমরা এল সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 0 1 2 3 পর্যন্ত গেলে 0 হলে এস 1 2 3 এইভাবে গেলে এসপিডিএফ। এই ধারণাটা এসপিডিএফ এইভাবে আসলো, কোয়ান্টাম বলবিদ্যা অনুসারেই কিন্তু আসলো। এসে আমাদের একটা ধারণা দিল যে যদি কে শেল হয়, এন এর মান যখন 1 হয়, এটাও কিন্তু বোর তত্ত্ব অনুসারে এন এর মান যখন 1 হয় তাকে আমরা কে বলবো, এন এর মান যখন 2 হয় তাকে আমরা এল বলবো, এন এর মান যখন 3 হয়, এন এর মান 3 হয় তাকে এম শেল বলবো, এন এর মান যখন 4 হয় তখন তাকে এন শেল, এন এর মান তখন আমরা এন শেল বলতেছি। তো এখানে এর ধারণ ক্ষমতা কত, আমরা এস পি ডি এফ, এসের আমরা এসের আকৃতিটা কী ধরনের হবে, এসের আকৃতি বৃত্তাকার হয়, আর পি এর আকৃতিটা কী হবে, এইভাবে ঘুরবে, ইলেকট্রনগুলো এইভাবে এক্স অক্ষে ঘরে, ওয়াই অক্ষে ঘরে, জেড অক্ষেও ঘরে, হ্যাঁ এক্স পি ডি এইভাবে ঘুরতেছে, তার মানে ডাম্বল আকৃতি হয়। আর আরেকটা আমরা যদি ডি অরবিটালটা আমরা এইভাবে চারটা, এইভাবে একটা আছে, এইভাবে একটা, শেপগুলো আমরা এখানে একটু দেখালাম। আর এটা কিন্তু খুব কমপ্লেক্স, সেজন্য এখানে আমরা দেখালাম না, ঘুরতেছে বিভিন্নভাবে ঘুরতেছে। আমরা এই একটা ধারণা দিলাম, দেখা যাচ্ছে যে এস অরবিটালের ম্যাক্সিমাম ইলেকট্রন বেয়ারিং ক্যাপাসিটি, এস অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 এর বেশি না, পি অরবিটালের ধারণ ক্ষমতা ম্যাক্সিমাম হলো 6 এর বেশি না, আর ম্যাক্সিমাম 6 হবে। আর ডি অরবিটালের ধারণ ক্ষমতা ম্যাক্সিমাম সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10, এফ অরবিটালের ধারণ ক্ষমতা 14। এবং এদের এনার্জি লেভেল আমাদের একটু মনে রাখতে হবে যে এসের ক্ষেত্রে আমরা 0 ধরি, পি এর ক্ষেত্রে আমরা এল এর মানটা আমরা এল, এই যে আমরা যদি এনার্জি অরবিটাল এনার্জি যদি বের করতে চাই তাহলে এন এর সাথে এল যোগ করব। এল হলো 0 1 2 3। আমরা যদি এসের ক্ষেত্রে 0 ধরা হয়, পি এর ক্ষেত্রে 1 ধরা হয়, আর ডি এর ক্ষেত্রে 2 ধরা হয়, 3 আর হলো এফ এর ক্ষেত্রে 3 ধরা হয়। এটা অরবিটাল শক্তি। আমরা অরবিটাল শক্তি নিয়েও কিন্তু আলোচনা করতেছি। এখন আমরা এদের আকার আকৃতিগুলো ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ধারণ করতে পারে সেটাও আমরা বললাম। এখন আমরা ইলেকট্রন বিন্যাস তাহলে কীভাবে করতে হয় সেটা আমরা দেখব। যেমন 1s প্রথম কক্ষপথ 1s, তাহলে এসের মাথায় 1s 2s 2p, হ্যাঁ। দ্বিতীয় কক্ষপথ 3s 3p 3d, এটা আমরা বলতে পারি কে এল এম 3s, হ্যাঁ, তাহলে 4s 4p 4d 4f এন অরবিটাল আমরা বলতে পারি এভাবে। আমরা আরও আছে সেগুলো দেখলাম না। তাহলে আমরা এখানে ইলেকট্রন বিন্যাস এবার কীভাবে করব সেটা আমরা করছি। আমরা প্রথমে সোডিয়াম রাখছি, সোডিয়ামটা কিভাবে করা যায় সেটা দেখছি। খুব সহজ, এসের মাথায় 2 এর বেশি ইলেকট্রন ধারণ ক্ষমতা হতে পারে না, আমাদের 11টা পূর্ণ করতে হবে। 2 আর 2 4, 6 আর 4 10, 1 11। তার মানে আমাদের এখানে আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমাদের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 1টা। এইভাবে আমরা এইটুকুই হলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, এইটুকু হলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমরা যদি এটা করি, এখন ধরি পটাশিয়াম, আমরা পটাশিয়াম যদি ধরি কে পটাশিয়াম 19 আমরা জানি, তাহলে প্রথম কক্ষে 2টা দিছি, দ্বিতীয় কক্ষে 2টা পি এর মাথায়, তাহলে আমরা এখানে ফুলফিল এটা করে ফেলি। আর তৃতীয় কক্ষে আমরা কি দিব, 6টা দিব। কিন্তু আমরা ডির মাথায়, ডিতে আমরা না দিয়ে কিন্তু এসের মাথায় 1টা দিচ্ছি। কেন? আমরা জানি যে ইলেকট্রনের যে বিন্যাস করার জন্য কিছু কিছু নীতি আছে। নিয়মগুলো হলো আহ্বাও নীতি, একটা হুন্ডির একটা নিয়ম আছে। তা আমরা আহ্বাও নীতি অনুসারে ইলেকট্রন
নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে। কেন? নিম্ন শক্তি স্তরের স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা বেশি, সুতরাং সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। আমরা এখানে দেখি যে পটাশিয়ামের শেষ ইলেকট্রনটি ডিতে না যেয়ে S1-এ যায়, 4s1-এ যায় কেন? এটা প্রশ্ন আসে আমাদের। আমরা কিছুক্ষণ আগেই আমরা বললাম যে এর শক্তি আমরা এখানে দেখি শক্তিটা কি, 3D-র শক্তি আর হলো 4s-এর শক্তি। তাহলে 3D আমরা 3 কোনটা আমরা n+l শক্তি, অরবিটাল শক্তি n+l, n 3 আর l হলো আমরা ডির শক্তি কত 1 2 2, তাহলে 5, আর এর শক্তি কত 4 × 0 4, তাহলে ডির শক্তি বেশি, এসের শক্তি কম। আমাকে আগে নিম্ন শক্তি স্তরে যেতে হবে। তাহলে 4 হলো নিম্ন শক্তি স্তর। কথায় আছে যে আগে গরিবকে দাও, যদি থাকে বড় লোককে দাও। তাহলে আমরা এর শক্তি কম, সুতরাং একে দিলাম, এর মাথায় আমরা দিলাম। সেই কারণে আমরা বলে থাকি যে পটাশিয়ামের শেষ ইলেকট্রনটি 4s1-এ যায় কিন্তু 3D-তে যায় না। কারণ হলো যে ইলেকট্রনকে আমরা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে সাজাবো, এই কারণে এইটা আমাদের আসে। আরও একটা আমরা করি এখন, যেমন কিছু আছে ক্রোমিয়াম বা ক্যালসিয়াম। আমরা ক্যালসিয়াম আগে করি, ক্যালসিয়াম 20 কী হবে 2 ক্যালসিয়াম 20, এখানে আমরা লিখলাম ক্যালসিয়াম 20, তাহলে 2 আর 2 4, 4 4 10 আর 2 12, 12 8 6 18, কিন্তু আমরা এখানে 2 দিচ্ছি, এখানে 2 দিচ্ছি, তাহলে 8, এখানে 6 2 8, 8 হয়ে গেছে পূর্ণ। ডি অরবিটালে যাচ্ছে না, 4s2-তে। কেন? এর শক্তি বেশি, এর শক্তি কম, এর শক্তি বেশি, সুতরাং আমরা এখানেও কিন্তু ওইটা ইয়েতে দিলাম। তাহলে ক্যালসিয়ামকে এইভাবে দিলাম। এবার আমরা যদি মনে করি, যে ক্রোমিয়াম 24, আমরা ক্রোমিয়াম 24 2 আর 2 4 6 4 10 আর 2 12 6 18, আমরা এখানে ক্রোমিয়ামকে ডি এর মাথায় যদি আমরা 1 দিই, আর এখানে 4 হওয়া উচিত ছিল। হ্যাঁ, ডি অরবিটালে 4 হওয়া উচিত ছিল, কিন্তু আমরা জানি যে ডি অরবিটালে 10টার বেশি দেওয়া যাবে না। কিন্তু এর স্টেবিলিটি নিয়ে আসার জন্য, হ্যাঁ, আমরা ডি 10 আর ডি এর অর্ধেক হলো কি 5, তাহলে আমরা 5 দিব। 5 দিলে কী হবে? তার স্থিতিশীলতা বাড়বে। হ্যাঁ, ওর স্থিতিশীলতা বাড়ার জন্য এখানে আমরা 5 দিব, এখানে 1 দিব। তো এইটা কিন্তু ব্যতিক্রম একটা ইলেকট্রন বিন্যাস, যে আমরা এখানে ডি অরবিটালে 5টা দিয়ে কেন দিলাম? 4 দিলেই তো হইতো, আর এখানে এসের মান 2 দিলেই তো হইতো, কিন্তু না, ডি অরবিটালে আমরা আরও একটু জানবো। সাধারণত ইলেকট্রন বিন্যাসে ডি এর মাথায় 4 এবং 9 দিতে হয় না। আমরা আরও কিন্তু কপারে যাব। কপার এটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের একটা যে এইখানে আমার 5 করতে হবে। 5 করলে ডি এর মাথায় আমরা 5 দিলে এটা হাফ ফুলফিলমেন্ট হয়, হ্যাঁ, অর্ধপূর্ণ হয়ে যায়, সুতরাং তার স্থিতিশীলতা বেড়ে যায়। কিন্তু এখানে 2 দিয়ে এখানে 4 দিলে তার স্থিতিশীলতা অনেক কম হয়ে যায়। সুতরাং আমরা ডি এর মাথায় 5 দিয়ে এসের মাথায় 1 দিই। আমাদের একটা প্রশ্ন করা থাকে, গ্লাসে 1 গ্লাস পানি আছে, একটু খালি রেখে বলা, বিজ্ঞানীরা বলছে ওরটুকু খালি রেখে কী লাভ। এইটা আমরা এরপরে চলে আসছি ক্রোমিয়ামের পরে কপারের আমরা কপার 29 দেখা যাচ্ছে যে এখানে আমি যদি 1 দিয়ে এখানে যদি 10 দিয়ে এখানে 1 দিই, তাহলে কিন্তু হয়ে যায়। কিন্তু আমি এখানে 9 দিতে পারতাম, এখানে 2 দিতে পারতাম না। এইখানে আমাদের ডি হলো ফুল ফুলফিলমেন্ট, মানে পূর্ণতা, তার স্টেবিলিটি হওয়ার জন্য পূর্ণতা হলো
ডি এর মাথায় 10 দিতে হবে, 9 হবে না। আর এখানে 1 দিলাম, তাহলে এখানে এটাও কিন্তু একটা ব্যতিক্রম যে তার স্টেবিলিটি স্থিতিশীলতা বাড়াতে আমরা ডি এর মাথায় দিলাম। এইভাবে আমরা আরেকটা যদি করতে চাই মলেবডেনাম, এটা হলো 42, আমরা যদি এখান থেকে দিই সেই একই কথা, এখানে ডি পূর্ণ করলাম, এসের মাথায় 2 দিলাম, এস 6 দিলাম, আর ডি আমরা যাবে না, এখানে 5 এস এর মাথায় যাবে। ডিতে আমরা কত লাগবে, 2 আর 2 4, 6 4 10 আর 2 12, 6 18, আর 10 28 আর 2 30 আর 6 36, আমার আর 42 লাগবে। তার মানে আমি যদি এখানে 5 দিই আর এখানে 1 দিই, তাহলে এখানে এইটা 1 দিলে এটা হয়ে যাচ্ছে। দেখা যাক, 2 6 4 10 আর 2 12, 6 18 10 28 30 36 আর 6 42। এখানে 4F এর মাথায় কেন দিলাম না? তার কারণ হলো এইটা হলো শক্তি নিম্ন, এটা শক্তি উচ্চ, সুতরাং এইটাকে আগে ফিল আপ করে তারপরে এখানে আসতে হয়। আমরা এটা এইভাবেও লিখতে পারতাম, কিন্তু আমরা কমনলি এইভাবে লিখছি। তাহলে কিন্তু মলেবডেনামের ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা ব্যতিক্রম আসছে। এরপরে আমরা আরেকটা করে শেষ করব, সেটা হলো জ্যানন। XE হলো জ্যানন 54। আমরা এখানে এফের মাথায় দিব না, তাহলে 4S 4P D আমরা পূর্ণ করে দিলাম, নিয়ে এস কটা হয়, 2 আর 2 4, 6 4 10 আর 2 12, 6 18 10 28 আর 2 30 আর 6 36 আর 46, আমাদের 54 লাগবে। 46 আমরা এখানে এস আমরা পি দিব, 5S 5P, তাহলে এখানে 2 আর এখানে 6 দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের কি দাঁড়ালো, এটা শক্তি কটা আছে, 6 2 8। এর মাথায় আমাদের 0, যেহেতু এর এনার্জি নিম্ন শক্তি স্তর ফিল আপ করে আসতে হবে আমাকে। তাহলে এখানে আমাদের কত হয়, 6 4 10 আর 2 12 আছে 18 10 28 30 36 46 আর 6 52 আর 2 54। সুতরাং আমরা এখানে একটা ব্যাপার আছে যে আমরা সাধারণত বলে থাকি যে সকল মৌলিক পদার্থের ইলেকট্রন বিন্যাসে 1 থেকে 3টা ইলেকট্রন থাকে তারা ধাতু হয়, আমরা দেখেছি কিছুক্ষণ আগে। আর 5 থেকে 4টা যদি থাকে উপধাতু হয়, আর 5 থেকে 7টা যদি থাকে শেষ কক্ষপথে তাহলে তারা অধাতু হয়। আর যদি 8টা থাকে শেষ কক্ষপথে মানে কোনটা, এটাই আমরা 4 ফিল আপ হয়ে গেছে, 5 চলে গেছে, তার মানে কি KLMN আরেকটা কক্ষপথে চলে গেছে, তার মানে এখানে 8টা হয়ে গেছে। হ্যাঁ, শেষ কক্ষপথে 8টা হয়ে গেলে সেটা আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যেভাবে বললাম সেভাবে তোমরা এগুলো প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে এটা কঠিন কিছুই না, যদি প্র্যাকটিস না করো তাহলে এটা ভালো করে বুঝতে পারবা না। সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পরিচিত তাদেরকে এই নিয়মগুলি জানাই দেবেন। কালকে আগামী দিন আমরা করব, আমরা পর্যায় সারণীর গ্রুপ নির্ণয় করব। এটা গ্রুপ নির্ণয় করার আরও সুন্দর একটা নিয়ম আছে। গ্রুপটা নির্ণয় করার সময় আজকে হবে না, সুতরাং আমরা আগামী দিন গ্রুপ নির্ণয় করব, ইলেকট্রনের বিন্যাস করে তার গ্রুপ নির্ণয় করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ।